ভাগ্যের ফেরে মায়ার সেখানেও চোখাচোখি হয়ে গেল হৃদের সাথে। মূলত হৃদও হসপিটালের করিডোরে দাঁড়িয়েছিল আসিফের সাথে, যেখানে আসিফ হৃদকে কিছু বলছিল আর হৃদ সেটা মনোযোগ সহকারে শুনছিল, হালকা কপাল কুঁচকে মৃদু মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে। মূলত তাদের দুজনের মধ্যকার কথোপকথনের মধ্যে মায়ার হঠাৎ চেঁচিয়ে ওঠাতে মনোযোগ নষ্ট হয় হৃদের। অনেকটা বিরক্তি নিয়েই ঘাড় ঘোরালো আর দৃষ্টিতে ভিড়ল মায়ার হতভম্ব চেহারাটা। কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই হৃদের সেই বিরক্তিকর দৃষ্টি শিথিল হয়ে আসলো মায়ার রূপ। অনেকটা বিস্ময় নিয়ে চোখ ঘোরালো মায়ার পা থেকে মাথা অবধি। এই প্রথম মায়াকে খোলা চুলে দেখল হৃদ, নয়তো এই নিয়ে তাদের যতবার দেখা হয়েছিল প্রতিবারই মায়াকে হিজাব পরা অবস্থায় দেখেছে সে। আঘাত না পেলে হয়তো আজও তেমনই দেখত হৃদ। তবে আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে এই প্রথম হৃদের চোখে প্রদর্শিত হলো মায়া নিজে। বিস্ময়ে থমকে যাওয়া দৃষ্টি আবারও ঘোরালো হৃদ মায়ার পা থেকে মাথা অবধি। কলেজের সাদা ড্রেসের সাথে মায়ার মাথার সাদা ব্যান্ডেজটিও যেন আজ চমৎকার দেখালো হৃদের চোখে। কিন্তু আতঙ্কিত মায়া হৃদের সাথে চোখাচোখি হতেই তৎক্ষণাৎ জুঁইয়ের বাহু টেনে নিজেকে আড়াল করতে চাইল। জুঁইয়ের পিছনে লুকাতেই আবারও চমকে উঠল জুঁই। কি হয়েছে জানতে চেয়ে মায়াকে সামনে আনতে চাইলে বাধা দেয় মায়া। ভয়ার্ত মুখে জুঁইয়ের পিছন থেকে উকি মারতে আবারও চোখাচোখি হয় হৃদের শান্ত দৃষ্টির সাথে। ভয়ার্ত মায়া আরও ভয়ার্ত হলো হৃদের শান্ত দৃষ্টি ভিড়ে পড়ে। তাই পিছন থেকে জুঁইয়ের অ্যাপ্রনটা শক্ত হাতে চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল ভয়ে। ক্রন্দন গলায় বলতে থাকলো, বাসায় যাব, আমি বাসায় যাব, প্লিজ জুই আমাকে বাসায় নিয়ে চল। এই লোকটা ভালো না, ভীষণ বাজে, আমার ভয় হয় এই লোকটাকে দেখলে। এই লোকটা আমাকে আবার আঘাত করবে। প্লিজ জুই আমাকে বাঁচা বোন, আমাকে নিয়ে চল না এখান থেকে প্লিজ। কথাগুলো শেষ করতে করতে মায়া আবারও ফুপিয়ে কেঁদে ওঠে হৃদের ভয়ে। মায়ার হঠাৎ কান্নায় জুইও থতমত খেয়ে যায় এবং বুঝতে পারে মায়া এই মুহূর্তে হৃদকে ভীষণ ভয় পাচ্ছে। কিন্তু একটা অ্যাক্সিডেন্টকে ঘিরে মায়ার হঠাৎ হৃদকে এতটা ভয় পাওয়ার কারণটাও বুঝল না। আবার হৃদকে অনাকাঙ্ক্ষিতভাবে হসপিটালে উপস্থিত থাকাটাও বুঝল না। মোট কথা কোনোটাই জুঁইয়ের মাথায় ঢুকল না। তবে জুঁই মনে করেছিল ওদের হসপিটালে দিয়ে হৃদ হয়তো চলে যাবে। কিন্তু এই পর্যন্ত হৃদের হসপিটালের উপস্থিত থাকাটা সত্যি জুঁইয়ের মাথায় আসলো না। জুঁই ভাবল হৃদ কি তাহলে এতক্ষণ ধরে ওদের অপেক্ষায় দাঁড়িয়েছিল এখানে, নাকি নিজের আহত ছেলেদের জন্য দাঁড়িয়েছিল, কোনটা? ইতস্তত জুঁই আর চোখে হৃদের দিকে তাকাতেই দেখল হৃদের শান্ত দৃষ্টি আপাতত এদিকে তাক করা। কেমন গভীর আর নিশ্চুপ ভঙ্গিতে তাকিয়ে হৃদ। ইতস্তত জুঁই খানিকটা জড়সড় হয়ে দাঁড়ালো। জড়তা যেন আষ্টে পৃষ্ঠে কামড়ে ধরল জুঁইয়ের শরীর। তাই মায়াকে কিছু বলতে চেয়েও কণ্ঠ অবরোধ করল জুঁইয়ের হৃদের শান্ত দৃষ্টির অতলে। জড়তায় জুঁইয়ের গলা দিয়ে একটা শব্দ বের করতে পারল না বলে এক মুহূর্তের জন্য সেও অসহায় হলো। আধশোয়া অবস্থায় পিঠে বালিশ ঠেকিয়ে খাটে বসা মায়া। ভীষণ যন্ত্রণায় কোমর টনটন করছে ব্যথায়, যার তাড়নায় এখনো ঘুম নেই মায়ার। অর্ধরাত্রি হতে চলল। মায়াদের অন্ধকার রুম জুড়ে তখনও আলোর অভাব। পাশেই জুঁই বেঘুরে ঘুমোচ্ছে বলে রুমের আলো জ্বালায়নি। কিন্তু আরিফের রেখে যাওয়া দ্বিতীয় ফোনটা আলোয় সবটা পরিষ্কার মায়ার চোখে। মায়া ততক্ষণে বেশ কয়েকবার ফোন করে ফেলেছিল হাফেজ সাহেবের নম্বরে, কিন্তু বরাবর ব্যর্থ হচ্ছিল ওনাকে ফোন মিলাতে। বুক ভরা কষ্ট আর হতাশার দৃষ্টি ফেলে আবার কল লাগালো হাফেজ সাহেবের ফোনে। জানে মধ্যরাতে কাউকে ফোন করাটা ব্যাড ম্যানার্সের মধ্যে পড়ে, কিন্তু তারপরও অচেনা স্বামীটার জন্য আজকাল মনটা বড্ড পুড়ে। ভীষণ মিস করে তাকে। বিশেষ করে মায়ার এত অনুসন্ধানের পর যখন লোকটাকে খুঁজে পাচ্ছে না, তাই আগ্রহটা আরও বাড়ছে দিন দিন অচেনা স্বামীকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষায়। কে সে, কি তার পরিচয়? বড্ড জানতে ইচ্ছে হয় মায়ার। জীবনে কোনো দিন তার দেখা পাবে কি না তাও জানে না, শুধু জানে মায়ার তাকে চাই, খুব করে চাই। তাকে
খুঁজে না পাওয়ার তৃষ্ণা মায়াকে আরও কাতর করে তুলছে। বুক ভারীর দীর্ঘশ্বাস ফেলে আবারও কল দিল হাফেজ সাহেবকে। বরাবরের মতোই অফ যাচ্ছে হাফেজ সাহেবের নাম্বার। তাই ক্লান্তিতে কোলের ওপর ফোনটা রেখে গা এলিয়ে শুলো খাটে। কপালের ওপর একটা হাত রেখে আবেশে চোখ বন্ধ করল। দুশ্চিন্তায় আহত মাথাটা টনটন করছে তীব্র ব্যথায়। একদিকে নিজের অচেনা স্বামীকে খুঁজে না পাওয়ার যন্ত্রণা যেমন মায়াকে ঘায়েল করছে, ঠিক তেমনি মায়ার জীবনে হঠাৎ হৃদ খানের আগমনে মুড়িয়ে দিচ্ছিল অপমানের ঘোর। তার কথিত মায়াকে করা বারবার অপমানগুলো মায়ার বেশ আত্মসম্মানে লাগছিল। মায়ার ছোট্ট একটা জীবনে এত অপমানিত কখনো হয়নি যতটা হৃদ খান মায়াকে বিগত দিনে করেছে। তার সাথে মায়ার কী শত্রুতা তা জানে না, তবে তার করা আজকের ব্যবহারটা ছিল চরম বিষাদের ন্যায়। মায়াকে এতটা আঘাত করে হসপিটালে পাঠিয়েও তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা গেল না, বরং অসন্তোষের কঠোর দৃষ্টি ছিল তার চেহারায় মায়ার উপর। কি নিয়ে মায়ার সাথে এতটা ক্ষুব্ধ ছিল তাও জানে না, আর না জানতে চায়। যতবার ভাবে এই লোকটার সম্মুখীন হবে না, ততবারই মুখোমুখি হতে হয় মায়ার। সে কি ইচ্ছা করে মায়ার মুখোমুখি হয়, নাকি সম্পূর্ণটাই কাকতালীয় তাও বুঝতে পারল না। মোট কথা মায়া কিছু বুঝতে পারছে না, শুধু মাথায় আসে কোনো কিছু ইচ্ছাকৃত হলে হৃদ খান আর যাই হোক মায়ার সাথে বাজে ব্যবহার করতো না, বরং আপোষেই কথা বলতো। কিন্তু মায়াদের মাঝে বিষয়গুলো অনিচ্ছাকৃত হওয়ায় হয়তো হৃদ খান মায়াকে মেনে নিতে পারছে না তার সাথে অনাকাঙ্ক্ষিত দেখায়। কিন্তু মায়াই বা কী করবে? লোকটার মুখোমুখি হওয়ার পেছনে মায়েরও কোনো হাত নেই। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত মায়াদের পরপর দেখাগুলো। হয়তো মায়া চট্টগ্রাম থাকছে বলে হৃদ খানের মুখোমুখি বারবার হতে হচ্ছে মায়াকে। কিন্তু মায়া যখন এই চট্টগ্রামে আর নাইবা থাকে, তাহলে মায়ার সাথে হৃদ খানের দেখা হওয়ার সম্ভাবনাও নেই। তাই সিদ্ধান্ত নিল এবার আপুর বিয়েতে বাসায় গেলে আর কখনোই ফিরবে না চট্টগ্রামে। যে করেই হোক কেঁদে কুটে নিজের বাড়িতেই থেকে যাবে। আর আরিফকে বলবে মায়াকে যেন চট্টগ্রাম থেকে ট্রান্সফার করে আশুগঞ্জের একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। তারপরও এই চট্টগ্রামে আর নয়। বিষাদ মনে উঠে বসলো কোলের ফোনটা হাতে নিয়ে। গুমড়ে ওঠা ফিলিংসে আবারও কিছু ভালো লাগে না। দুপুরে হসপিটাল থেকে বাসায় ফিরে এই পর্যন্ত বিছানায় বসে মায়া। কপালের ব্যান্ডেজ কাল ছাড়াতে হবে। আরিফ বাসায় নেই, মায়াদের বাড়িতে আশুগঞ্জ আছে আপুর বিয়ের জন্য। সেখানে নাকি আরও কয়েকদিন থাকবে, তার জন্য আপাতত মায়া আর জুই একাই বাসার মধ্যে ছিল। তবে যাওয়ার আগে আরিফ মায়াদের বাসার কাজের মহিলা স্বপ্না খালাকে বলেছে রাতে থাকতে। খালার 10 বছরের মেয়ে মরিয়মকে নিয়েই আছে মায়াদের সাথে। মায়া এক পলক তাকালো মেঝের দিকে। আবছা আলোয় দেখল স্বপ্না খালা আর মরিয়ম দুজনেই ঘুমিয়ে। মায়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ফোন নিয়ে খালি পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গেল বারান্দায়। অন্ধকারময় আকাশটায় আজ চাঁদের দেখা নেই। চাঁদবিহীন আকাশের নিগার নিষ্ক্রিয় ঘুটঘুটে আধারের মেলা। মায়া শূন্য দৃষ্টি আকাশে ফেলে আবারও ফোন মিলালো হাফেজ সাহেবের ফোনে। জানে কলটা যাবে না, নাম্বারটা অফ বলবে। তারপরও মনের ছটফটে কল দিতে থাকলো হাফেজ সাহেবের নম্বরে, যদি কোনো চমৎকার হয়ে যায় এই আশায়। কিন্তু মায়ার চমৎকার আকাশে আজ অন্ধকারে মেলা বলে এবারও মায়া বিফল হলো হাফেজ সাহেবকে কল মিলাতে। টানা 3 দিনের জ্বরে কলেজ কোচিং সব কিছুই বন্ধ করলো মায়া। আহত মাথা ব্যান্ডেজ ছাড়ল আরও একদিন আগে। আপাতত কাটা জায়গা মলম লাগিয়ে কলেজের জন্য রেডি হচ্ছে সে। আর কয়েকদিন বাদেই তো মায়ার বড় বোনের বিয়ে। অবশ্যই লম্বা ছুটিতে থাকবে ওরা। তাই এই মুহূর্তে কলেজ অফ করা মানেই নোটিশনামা আরিফের হাতে যাওয়া, যেটা মায়া আপাতত চাচ্ছে না। তাছাড়া অসুস্থতার ছাড়িয়ে
মায়া এখন ঠিকঠাকই আছে। আরিফও আজ আশুগঞ্জ থেকে চট্টগ্রামে ফিরবে বিগত 4 দিন পর। এখন আরিফ বাসায় এসেই যদি মায়াকে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে, তাহলে প্রশ্ন করবে না, মায়া অসুস্থ কেন, কি হয়েছে, কি হয়েছে, এত ব্যথা কিভাবে পেল? তখন মায়া কি উত্তর দিবে? উত্তর কি আছে নাকি মায়ার কাছে? না, নেই তো। এই জন্যই তো মায়া পালিয়ে বাঁচতে চাইছে আরিফ হতে। তাছাড়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কী বা বলবে সে? হৃদ খান নামক উগ্রবাদী লোকটা ইচ্ছাকৃতভাবে মায়াকে আঘাত করেছে এটা বলবে? আরিফ কি বিশ্বাস করবে মায়ার এ কথা?